রেটিনা প্লাস নার্সিং কোচিং এর পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডিজিটাল ক্লাসে। তোমরা যে যেখানে আছো সবাই আজকে এই লাইভ ক্লাসে শীঘ্র জয়েন করো। তোমাদের কিছুদিন পরে পরীক্ষা যার জন্য আজকের আমাদের বাংলা ক্লাসে কারক ও বিভক্তি সম্পর্কে আমরা রিভিশন হিসেবে কিছু আলোচনা করব। তো যে যেখান থেকে আজকে এই লাইভ ক্লাসটা দেখছো সবাই লাইক এবং কমেন্টের মাধ্যমে যুক্ত থাকো এবং সবাই পুরো ক্লাসটাতে মনোযোগ রাখো। আশা করি এইখান থেকে তোমাদের পরীক্ষায় কিছু কমন পাওয়া যাবে। তো আজকের কে কোথায় থেকে আমার কথা এবং দেখা যাচ্ছে কি না ক্লিয়ার, এটা একটু কমেন্ট করে আমাকে এনশিওর করো। সম্পাদন করে, কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। তো বাক্যস্থির ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক হয় তাকে কারক বলি। আমরা সবাই জানি যে বাক্যস্থির ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হয় তাকে কারক বলি। তো এই কারকটাকে পরীক্ষায় কারক এর বিশ্লেষণটা, যে কারকের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হচ্ছে ক্রি যোগ নগ, অক প্রত্যয় গঠিত হয়ে কারক শব্দটা হয়। যেমন রনি ক্রিকেট খেলছে, রনি ক্রিকেট খেলছে। তো এখানে ক্রিকেট যে আঙ্গিক প্রশ্নটা হয় পরীক্ষায় যে ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি। তো ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে আসে কারকের প্রকারভেদ। কারক আমরা জানি কারক 6 প্রকার, তন্মধ্যে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক এবং অপাদান কারক। তো প্রথমে আমরা আলোচনা করি কর্তৃকারক। তো কর্তৃকারক হচ্ছে বাক্যস্থির যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়াটাকে সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক। তাহলে কর্তৃকারক হচ্ছে বাক্যস্থির ক্রিয়া যেটা এটাকে সম্পন্ন করে বিশেষ্য এবং সর্বনাম পদ, অর্থাৎ যার দ্বারা ক্রিয়াটাকে সম্পন্ন হয় তাকে কর্তৃকারক বলা হয়। তো মিতা নাচে, এখানে কে নাচে? মিতা। তো মিতা হচ্ছে কর্তৃকারক বা কর্তা। দুঃখিত আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, তো একটু জটিলতায়। তো সাথে থাকো, আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটাকে কর্তৃকারকে আমরা এভাবে নির্ধারণ করতে পারি যে ক্রিয়াকে প্রশ্ন করার মধ্য দিয়ে, ক্রিয়াকে
কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যা উত্তর পাই তাই কর্তৃকারক। তো এতক্ষণ আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ওই আজকের যে ক্লাসটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে কিনা এবং বুঝতেছো কিনা আমাকে কমেন্ট করে একটু জানাও। তো এখন আমি অবশ্যই দেখতে পাচ্ছি, কমেন্ট করে জানাও যে এটা বুঝতে পারতেছো কিনা বা কোনো প্রবলেম এখনো আছে কিনা। আজকের ক্লাসটাকে সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো কর্তৃকারককে আমরা চিনতে পারি এইভাবে যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যা উত্তর পাই এটাকে আমরা কর্তৃকারক হিসেবে ধরতে পারি। তো কর্তৃকারক নির্ণয় করা একটা সহজ কৌশল হচ্ছে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব। তো যা উত্তর পাবো ওইটাকে আমরা কর্তৃকারক হিসেবে চিহ্নিত করব। এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাবিব কবিতা লেখে, তো এটাতে হাবিব কোন কারক, এটা একটু কমেন্ট করে জানাও। হাবিব কোন কারক? জি স্যার ক্লিয়ার, বাট কালারটা একটু চেঞ্জ প্লিজ। কালারটা ব্যাকগ্রাউন্ডটা এটা অবশ্যই আজকে প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সাদাই দিয়ে দিছে যার ফলে একটু হয়তো বা তো এছাড়া আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাও। আর যা প্রশ্ন কোন বিভক্তি? হুমায়রা নূর কর্তৃকারক, ধন্যবাদ তোমাদেরকে। তো হাবিব এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কে কবিতা লেখে, কে দ্বারা প্রশ্ন করতে পারি কে কবিতা লেখে, হাবিব কবিতা লেখে। আর বিভক্তির দিক থেকে বলতে পারি হাবিবে এখানে অতিরিক্ত কোনো বিভক্তি নাই, সো এটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে আমরা টোটালি বলতে পারি যে এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। এরপরে কর্তৃকারকের আবার চার প্রকার বলা হয়, কর্তৃকারক চার ধরনের কর্তা আছে, যথা মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা, এবং সুমন ক্রিকেট খেলছে, এখানে সুমন হচ্ছে কি মুখ্য কর্তা। প্রযোজক কর্তা, মা যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই উদাহরণটাতে যদি ধরি যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে পড়ার কাজটা কে করতেছে? তো অবশ্যই ছাত্র পড়তেছে, কিন্তু কাজটা করাচ্ছে কে? শিক্ষক। সো আমরা বলতে পারি শিক্ষকটা প্রযোজক কর্তা, আর ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। আশা করি বুঝতে পারছো। এরপরে আছে যে রাজায় রাজায় লড়াই, ব্যতিহার কর্তাটা হচ্ছে যে আলাদা আলাদা কর্তা যখন একই কাজ করে, ভিন্ন ভিন্ন কর্তা যখন একই কাজ করে, তখন আমরা বলতে পারি যে এটা ব্যতিহার কর্তার উদাহরণ। যেমন রাজায় রাজায়, নিশ্চয় এখানে আলাদা আলাদা রাজা, কিন্তু দুজনেই কি করে? লড়াই করে, তো কাজ একই। এবং এটাও বলতে পারি যে বাঘে মহিষে কর্তা, যে একই ঘাটে জল খাওয়ার কাজটা একই, কিন্তু কর্তা ভিন্ন, বাঘ এবং মহিষ। তো আমরা বলতে পারি যে বাঘে মহিষে দুটা হচ্ছে ব্যতিহার কর্তা। এটা কোন কর্তা? ব্যতিহার কর্তা। তো এভাবে কর্তৃকারক আমরা তাহলে সহজেই নির্ণয় করতে পারি কে এবং কারা দ্বারা। এই বিষয়টা ক্লিয়ার কিনা এটা একটু কমেন্ট করে জানাও যে কর্তৃকারক আমরা অবশ্যই এখন নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। ক্লাসে যুক্ত হওয়ার জন্য একটু এনশিওর করো যে কর্তৃকারকটা কে এবং কারা দ্বারা করে ক্রিয়া সম্পাদিত করে তাকে আমরা কর্ম বলে থাকি। আমরা ক্রিয়াকে প্রশ্ন করার মাধ্যমেও
কর্মকারক বের করতে পারি যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলেও আমরা এটাকেও কর্মকারক হিসেবে আখ্যায়িত করতে পারি। যেমন মামুন পত্রিকা পড়ে, তো আমরা ক্রিয়া হচ্ছে এখানে পড়ে, ক্রিয়াকে প্রশ্ন করি যে মামুন কি পড়ে, তো আনসার চলে আসছে যে মামুন পত্রিকা পড়ে, তাহলে পত্রিকাটা হচ্ছে কর্মকারক। তো বিভক্তি, এর মধ্যে আমাদের আজকের কারকটা থেকে পরীক্ষায় প্রশ্ন এরকম হয় যে এটা কোন কারকে কোন বিভক্তি, বিভক্তিটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিভক্তি 7 প্রকার। এটা কোনো বিভক্তি না থাকলে আমরা এটাকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি বলে থাকি, শূন্য বা প্রথমা। এরপরে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, তারপরে রে, আর তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো আমরা সকলেই জানি, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি হচ্ছে, চতুর্থী হচ্ছে দ্বিতীয়ার মতোই অর্থাৎ কে রে। পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, হতে থেকে চে। তারপরে ষষ্ঠী হচ্ছে র বা এর। সপ্তমী হচ্ছে এ অ তে, এতে। এগুলো হচ্ছে বিভক্তি। তো আমাদের বিভক্তিগুলো কারক নির্ণয় করার পরে এটা কোন বিভক্তি এটা সহ আনসার করতে হবে। তো এটা বাকি আনসার গুলো তোমরা নিজেরা করো যে ঝুমুর ছবি আঁকছে, ছবি এটা কোন কারক, কোন কারকে কোন বিভক্তি, এটা একটু উত্তর করো যে ঝুমুর ছবি আঁকছে। ঝুমুর শব্দ দুইজন যখন সম্পাদিত হয় আলাদা আলাদা কর্তা দ্বারা তখন এটাকে বেতিহার বলে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে হচ্ছে তো ঝুমুর ছবি আঁকে, ছবিটা কোন কারকে কোন বিভক্তি, তো কমেন্ট করো ছবিটা কোন কারকে। গুড। সাইমা কর্মকারকে শূন্য, গুড। ছবি হচ্ছে কর্মকারক, যে ঝুমুর ছবি আঁকছে, কি আঁকছে, কর্ম, ছবি আঁকছে কর্ম। বিভক্তি যেহেতু এখানে কোনো বিভক্তি নাই তাহলে আমরা বলতে পারি শূন্য, অর্থাৎ কর্মে শূন্য, কর্মে শূন্য, গুড। এরপরে কর্মকারক আবার দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। তথা মামা আমাকে একটি জামা কিনে দিয়েছেন, যদি আমরা এই উদাহরণটাতে লক্ষ্য করি যে মামা আমাকে একটি জামা কিনে দিয়েছে, তো প্রথমে প্রশ্ন করি যে কি কিনে দিয়েছে, অবশ্যই জামা কিনে দিয়েছে, তো এটা একটা কর্ম। আর হচ্ছে কাকে কিনে দিয়েছে, আমাকে কিনে দিয়েছে, তো আমাকে এবং জামা দুইটাই হচ্ছে কর্ম, দুইটাই হচ্ছে কর্ম। তো একটা কর্ম আমরা মুখ্য কর্ম হিসেবে জানি, আর হচ্ছে গৌণ কর্ম। তো মুখ্য যেটা হচ্ছে বস্তুবাচক কর্ম, এটা হচ্ছে মুখ্য কর্ম, বস্তুবাচকটা হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণ কর্ম। তো আশা করি এটা ক্লিয়ার। গৌণ কর্ম, ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণ কর্ম আর বস্তুবাচকটা হচ্ছে মুখ্য কর্ম। তামান্না কলি কর্মে শূন্য, হ্যাঁ আগেরটা অবশ্যই কর্মে শূন্য। তো এটা কর্মকারক আমরা নির্ণয় করতে পারি তাহলে এভাবে যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্ম নির্ণয় করতে পারি। তো আশা করি কর্মকারকও আমরা নিশ্চয়ই পারবো। এরপর হচ্ছে করণ কারক, এরপরে আসি করণ কারক। করণ, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা উপকরণ, যন্ত্র বা উপকরণ, অথবা সহায়ক বলতে পারি বা উপায় বলতে পারি। করণ কারকে যদি আমরা আসি যে করণ হচ্ছে যন্ত্র, উপকরণ বা সহায়ক, অর্থাৎ যা দিয়ে ক্রিয়াটা সম্পাদন হয়, মাধ্যমটা হচ্ছে করণ। তো এই জিনিসগুলো মনে রাখলে করণ কারক আমাদের নির্ণয় করতে সহজ হবে, তো আমি এখানে কিছু প্রশ্ন করতেছি যে আমরা কানে শুনি, তো এটা কানে শব্দটা যা আন্ডারলাইন করা, এটা কোন কারকে কোন বিভক্তি, মন দিয়ে শব্দটা কোন কারকে কোন বিভক্তি। তারপরে
ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি, টাকায় কোন কারকে কোন বিভক্তি, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে যদি বুঝতে পারি। করণ হচ্ছে যন্ত্র বা উপকরণ, অর্থাৎ আমরা এটা আর একটা বিকল্প এভাবেও করতে পারি যে ক্রিয়াকে প্রশ্নের মাধ্যমে, যে ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়ে, কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করে উত্তর পেলে তা করণ কারক। তো একটা আমি করে দিচ্ছি, আমরা কানে শুনি, আমরা কি উপায়ে শুনি বা কিসের দ্বারা শুনি, আমরা কিসের দ্বারা শুনি, কান দ্বারা। তো কান শব্দটা হচ্ছে করণে শূন্য, করণ কারকে শূন্য, অর্থাৎ করণে শূন্য বলতে পারি। তো বাকিগুলো আমাকে একটু কমেন্ট করে জানাও যে মন দিয়ে, ফুলে ফুলে, টাকায়, এটা কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। নাম্বার দিয়ে জানাও যে ক নাম্বারটা কি, ক নাম্বারটা দিয়ে শুধু উত্তরটা দাও, ক নাম্বার দিয়ে উত্তর দাও, ঘ নাম্বার দিয়ে উত্তরগুলো করো যে এটা কোন বিভক্তি। হোসনা বেগম, করণে সপ্তমী, হ্যাঁ কোনটা বলছো করণে সপ্তমী, এটা নাম্বার সহ লিখো, নাম্বার সহ। যে খ, খ হচ্ছে কোন করণ কারকে কোন বিভক্তি, এভাবে লিখে আনসার দিয়ে এতটুকু এর নিচে আন্ডারলাইন, মন দিয়ে সম্পূর্ণটার নিচে যেহেতু আন্ডারলাইন তো শূন্য হবে না। শূন্য কেন হবে, মন দিয়ে, দ্বারা দিয়ে, কর্তৃক কোন বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে হ্যাঁ ক করণে শূন্য। হুসনা বেগম ধন্যবাদ, হ্যাঁ ক করণে শূন্য। বাকি তিনটাও আনসার করো যে কোন কারকে কোন বিভক্তি। মন দিয়ে, দিয়েটা হচ্ছে করণে তৃতীয়া, করণে তৃতীয়া। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে, করণে শূন্য, গুড। এরপরে গ হচ্ছে ফুলে ফুলে, তার মানে একার আছে বিভক্তি হিসাবে, এখানে একার এ আছে, তার মানে করণে সপ্তমী, করণে সপ্তমী বিভক্তি। তারপর হচ্ছে টাকায়, টাকার সাথে অন্তস্থ অ, অন্তস্থ অ কোন বিভক্তি, অন্তস্থ অ করণে শূন্য। ঘ করণে শূন্য হবে কেন, করণে সপ্তমী, করণে একার আছে, তো ফুল মূল শব্দ, একারটা হচ্ছে বিভক্তি, তো এটা হচ্ছে করণে সপ্তমী। টাকায় অন্তস্থ অ আছে, তো এটাও হচ্ছে করণে সপ্তমী। তো অনেকের বিভক্তিটা ভুল হচ্ছে, আশা করি বিভক্তিটা আবার রিভিশন দিয়ে বাকি ট্রাই কর। সম্প্রদান কারকে করণে সপ্তমী, গুড। এরপরে আসি তাহলে সম্প্রদান, দান করা হয় বা সাহায্য করা হয় বোঝাই, এটা নাম হচ্ছে সম্প্রদান কারক। তো সম্প্রদান মানেই হচ্ছে, তাহলে আমরা বুঝছি যে যাকে কোনো কিছু সত্যত্যাগ করে দান করা হয়। এই ক্ষেত্রে যেমন যদি বলি যে ভিখারিকে ভিক্ষা দাও, তো এখানে দান করা বোঝাচ্ছে, তো দান করা বোঝালে কি হবে, ভিখারিকে কোন কারক, প্রশ্ন হবে ভিখারিকে সম্প্রদান কারকে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী। এখন অনেকে বলতে পারে যে ভিখারিকে, কে তো স্যার দ্বিতীয় বিভক্তি, না সম্প্রদানে কখনো দ্বিতীয় হয় না, যেহেতু দ্বিতীয় কে এবং কে রে দ্বিতীয়তেও আছে চতুর্থীতেও আছে, তো সম্প্রদান হিসেবে আমরা কেটা পাইলে এটাকে চতুর্থী বিভক্তি হিসেবে গণ্য করব, সম্প্রদানে চতুর্থী। তারপরে গরিবকে কাপড় দাও, একই কথা, গরিবকে কাপড় সাহায্য করো, তো এই গরিবকে সম্প্রদানে চতুর্থী। তারপরে সমিতিতে চাঁদা দেওয়া, সবগুলো তোমরা হ্যাঁ সৎপাত্রে কন্যা দান করে, সৎপাত্রে, সম্প্রদানে, সম্প্রদানে সপ্তমী, সম্প্রদানে সপ্তমী। আবার এইখানে সম্প্রদান কারক এবং কর্মকারকের মধ্যে একটা সমস্যা হয় যে দান করা বোঝায় কেবল তখনই কেবল সম্প্রদান হবে, নতুবা এটা কর্মকারক হয়ে যাবে। যেমন দোপাকে কাপড় দাও, দোপাকে আমরা কাপড় দেই ঠিক আছে, কিন্তু এই কাপড়টা আমরা একেবারে চিরতরের জন্য দিয়ে দেই না, যার ফলে এটা সম্প্রদান কারক হবে না। এখানে দোপাকে হবে কর্মে দ্বিতীয়া, দোপাকে হবে কর্মে দ্বিতীয়া, দোপাকে হবে কর্মে দ্বিতীয়া, সরকারকে আমরা। তো সম্প্রদান কারক থেকে তেমন প্রশ্ন হয় না,
সম্প্রদান কারক। কারক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে অপাদান এবং অধিকরণ কারক থেকে। তো অপাদান কারকটা আমরা ভালোভাবে বুঝি যে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় বা ভয় পায়, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অপাদান কারক। তাহলে যা থেকে কোনো কিছু বিচ্যুত অর্থাৎ বিচ্যুত হয়, গাছ থেকে ফল পড়ে, তো এই ফলটার নিচে পরে যেহেতু এটা বিচ্যুত হয়, জাত ফসল, গাছ থেকে ফল পড়ে, তো এই গাছ থেকে কোন কারকে কোন বিভক্তি, যেহেতু এখান থেকে বিচ্যুত হচ্ছে, তো আমরা এটাকে বলতে পারি অপাদানে হতে থেকে ছে, অপাদানে পঞ্চমী। এরপরে বলতে পারি বিরত দিয়ে আছে যে পাপে বিরত হও, বিরত আছে, তো অপাদানে সপ্তমী। শিক্ষককে বড্ড ভয় পাই, শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি, এটা একটু কমেন্ট করে জানাও যে শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি। তাহলে অপাদান কারকটা যদি আমরা বুঝে থাকি, বলো যে শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি, এটা একটু কমেন্ট করে জানাও যে শিক্ষককে বড্ড ভয় পাই, শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি। যারা যারা লাইভ ক্লাসে আছে এটা কমেন্ট করে জানায় যে এটা বুঝতে পারছে কিনা। শিক্ষককে বড্ড ভয় পাই, যেহেতু এখানে ভয় কথা আছে, এটা কোন কারকে কোন বিভক্তি হবে, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও। তামান্না কলি অপাদানে দ্বিতীয়া, আইরিন আক্তার সাইমা অপাদানে সপ্তমী। গুড। কিন্তু শিক্ষককে বড্ড ভয় পাই, তাই এখানে সপ্তমী কেন হবে? শিক্ষক কে আছে, তো অপাদানে দ্বিতীয়া। তারপরে পরাজয়ের ডরে, এই যে ডর কথা যেহেতু আছে, পরাজয়, এটা হবে অপাদানে সপ্তমী। তারপরে পথে টাকা কুড়িয়ে পেয়েছি, কোথায় পেয়েছি, স্থান বুঝালে, হ্যাঁ এটা এখানে হওয়ার কথা না। তারপরে দুধ থেকে ছানা হয়, এই যে কোনো কিছু উৎপত্তি হয়, এটা বুঝালেও কি হয়, এখান থেকে অপাদান কারক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। জমিতে অপাদান কারকে তে সপ্তমী, অপাদানে সপ্তমী। তো অপাদান কারকটা হচ্ছে আমরা বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ বুঝালো। যেমন আমরা যদি বলি যে শনিবার থেকে পরীক্ষা শুরু, শনিবার থেকে পরীক্ষা শুরু বা আরম্ভ তো একই কথা। তো কখন থেকে? শনিবার থেকে। শনিবারের নিচে যেহেতু আন্ডারলাইন আছে, তো আমরা বলতে পারি যে শনিবার থেকে পরীক্ষা শুরু, যেহেতু আরম্ভ বা শুরু কথা আছে, তো আমরা বলতে পারি যে শনিবার থেকে শব্দটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী বিভক্তি। তারপরে রক্ষা পাওয়া, বিপদ থেকে রক্ষা পাওয়া, বা ওই বিপদে মরে রক্ষা করো, এটাও অপাদানে সপ্তমী। আবার যা দেখে কোনো কিছু ভয় পায়, যদি বলি যে বাঘকে সবাই ভয় পায়, বাঘকে, অপাদানে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমরা অপাদান, আইরিন আক্তার সাইমা বুঝতেছি না, কোনটা বুঝতেছি না স্যার? কোনটা বুঝতেছি না? জমি থেকে ফসল পাই, এটা হচ্ছে জাত, মানে এই বিষয়গুলো। তারপর যে বিভক্তিগুলো, যে কি এরপরে অধিকরণ কারক, এরপর হচ্ছে অধিকরণ কারক। তো অধিকরণ কারকটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলি, অর্থাৎ স্থান এবং সময়। অধিকরণ কারকের মূল বিষয় হচ্ছে স্থান এবং সময়। যেমন আমরা ক্রিয়াকে প্রশ্ন করার মাধ্যমেও শিখতে পারি,
যে ক্রিয়াকে কখন অথবা কোথায়, কখনো এবং কোথায় প্রশ্ন করলে যে উত্তরটা পাই এটাকে আমরা অধিকরণ কারক হিসেবে আখ্যায়িত করতে পারি। যে যদি বলি পড়ুয়ারা ক্লাসে পড়ে, কোথায় পড়ে, এর উত্তর কি হবে? নিশ্চয়ই হবে ক্লাসে পড়ে। তো এই কোথায় প্রশ্নের উত্তর যখন আমরা পাবো তখন এটাকে আমরা বলবো অধিকরণ কারক। অধিকরণ কারক। আর যেহেতু বিভক্তি হিসেবে একার আছে তার মানে সপ্তমী, অধিকরণে সপ্তমী বিভক্তি, অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণে সপ্তমী বিভক্তি। তারপরে অধিকরণের আবার প্রকারভেদ আছে, যে কালাধিকরণ, আদারাধিকরণ, ভাবাধিকরণ। এই অধিকরণের প্রকারভেদ থেকে কোয়েশ্চেন হবে না, কিন্তু অধিকরণ এটা কোন ধরনের অধিকরণ কারক, অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে। যার ফলে এই বিষয়টা একটু বোঝানো যায়। কাল মানে হচ্ছে যখন তোমাকে সময়টা জানতে চাওয়া হবে তখন এটা বলবো কালাধিকরণ। যখন আদার, আদার মানে হচ্ছে স্থান, আদার শব্দের অর্থ হচ্ছে স্থান। যখন তোমাকে কোথায় প্রশ্ন করবে বা স্থান সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন এই সমস্ত হবে আদারাধিকরণ। আর ভাবাধিকরণ হচ্ছে যখন কোনো বিশেষ অভিব্যক্তি প্রকাশ পাবে তখনই কেবল কি ওটাকে আমরা ভাবাধিকরণের অধিকরণ হিসেবে আখ্যায়িত করতে পারি। তো আমরা এখানে কিছু প্রশ্ন রাখছি যে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। যখন আমি প্রশ্ন করব যে কোথায় মাছ আছে, নিশ্চয়ই এটার উত্তর হবে পুকুরে মাছ আছে। তো পুকুর এটা কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক। পুকুরটা হচ্ছে অধিকরণ কারক। তো পুকুরে অধিকরণে কোন কারক? অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী বিভক্তি উদাহরণ হচ্ছে এটা। তারপরে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, এই যে বিশেষ অভিব্যক্তি, এটা সূর্যোদয় অন্ধকার বিশেষ অভিব্যক্তি প্রকাশ করলে তখন এটা আবার হয়ে যাবে ভাবাধিকরণের অধিকরণ। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, এই যে সূর্যোদয় শব্দটা অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী বিভক্তি। আবার কান্নায় সুখ মন্দীভূত হয়, এই কান্নায় শব্দটাও অধিকরণে সপ্তমী বিভক্তি। কখন এসো, সকালে এসো, তো এটাকে বলতে পারি আমরা যে কালাধিকরণ, বা এটা না পারলে শুধু হচ্ছে অধিকরণ কারক হিসেবে আমরা অবশ্যই আখ্যায়িত করতে পারবো এটাকে। যেমন আমরা এটা আরো কিছু উদাহরণ যদি দিই, এভাবে বলতে পারি যে প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে। তো প্রভাতে শব্দটা কোন কারকে কোন বিভক্তি? প্রভাতে শব্দটা কোন কারকে কোন বিভক্তি? তো প্রভাতে আমরা প্রশ্ন করি ক্রিয়াকে যে কখন উঠে, ক্রিয়া তো এখানে ওঠা, তো কখন সূর্য ওঠে? তো অবশ্যই প্রভাতে সূর্য ওঠে। প্রভাত শব্দটার উত্তর হবে যে কখনের উত্তর হবে প্রভাত। তো এটাকে আমরা বলতে পারি যে অধিকরণ কারকে অধিকরণ কারক। আর কোন অধিকরণ? যেহেতু প্রভাত সময় বুঝাইছে, সময় বুঝালে অবশ্যই এটা কালাধিকরণ উদাহরণ। তাহলে কালাধিকরণের অর্থাৎ অধিকরণে প্রভাতে একার আছে তার মানে সপ্তমী বিভক্তি, অধিকরণে সপ্তমী বিভক্তি। আচ্ছা, এরপরে আদারাধিকরণ আবার তিন ধরনের হয়। যেমন ওই প্রকারভেদ দেখে পরীক্ষায় এটা আছে যে আকাশে মেঘ আছে, পুকুরে মাছ আছে। তো কোথায় আছে? পুকুরে, অধিকরণ কারক। আকাশে মেঘ আছে, মেঘ কোথায় আছে? আকাশে। তো কোথায় অথবা কখন দ্বারা প্রশ্ন করলে আমরা সহজে এগুলো নিশ্চয়ই নির্ণয় করতে পারবো যে সবগুলোই হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে, গড়ে আলো আছে। তো এটা হবে আবার যখন একটা জিনিস যে আছে কিন্তু কতটুকু অংশ জুড়ে আছে। পুকুরে মাছ আছে, সমস্ত পুকুর জুড়ে নিশ্চয়ই মাছ নাই, তো পুকুরের কোনো কোনো অংশে মাছ আছে। আবার যদি বলি তিলে তৈল আছে বা গড়ে আলো আছে, আলো সমস্ত গড়ে আছে, বা তিলে তৈল আছে, তৈলটা সমস্ত তিল জুড়ে আছে, ওই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অভিব্যাপক। অভিব্যাপক মানে সমস্ত স্থান জুড়ে যে অংশটা থাকে, এটা হচ্ছে
অভিব্যাপক। আর বৈষয়িক, যে বিষয়ভিত্তিক বিশেষ পারদর্শী বা অভিজ্ঞতা বোঝালে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। যেমন তুষার রাজনীতিতে খুব দক্ষ, তাহলে এটা একটা বিষয় অভিজ্ঞতা বোঝাচ্ছে, রাজনীতি বিষয়ে সে দক্ষ, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। অথবা বিষয় হতে পারে যে রাহাত অঙ্কে ভালো, ইংরেজিতে দুর্বল, তাহলে অঙ্ক ইংরেজি এগুলো বিষয়, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। এছাড়াও বিশেষ পারদর্শিতা এরকম আছে যে সেনারা যুদ্ধে অপরাজেয়, সেনারা যুদ্ধে অপরাজেয়, তাহলে যুদ্ধে যে অপরাজেয় এটা পারদর্শিতার একটা ফল, যার ফলে আমরা ওইটাকেও বলতে পারি যে এটা একটা বৈষয়িক অধিকরণ। তো এই ছিল আজকে বিভক্তিগুলো, বুঝতেছি না বিভক্তিগুলো মুখস্থ করে নিলে আশা করি এটা পারবো। তো বিভক্তিগুলো আমি আবারও এখানে, একজন বলছে যে বিভক্তিগুলো বুঝতেছি না, বিভক্তি সহায়ক কারক নির্ণয় করতে হবে। তো কারকটা আগে আমি নির্ণয় করবো, এরপরে কারকের সাথে কি বিভক্তি আছে এই বিষয়গুলো আমাকে করতে হবে। যখন আমার পরীক্ষা আসবে যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, সাপোজ মনে করি এই কোয়েশ্চেনটা আসছে যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, বাক্যটিতে রবীন্দ্রনাথ কোন কারকে কোন বিভক্তি, বা এইভাবে দেয়া থাকে যে নিচের আন্ডারলাইন করা শব্দটি কোন কারকে কোন বিভক্তি। তো বিভক্তি আমরা বুঝতেছি না, বিভক্তি হচ্ছে একটা শব্দের সাথে, এখানে মূল শব্দ হচ্ছে গোড়া, তো গোড়ার সাথে যখন অন্তস্থ অতিরিক্ত শব্দাংশ, বিভক্তি সংজ্ঞা কি, বিভক্তি হচ্ছে অতিরিক্ত অব্যয়সূচক শব্দাংশ যেটা একটা মূল শব্দের সাথে বসে শব্দ গঠন করে নতুন, এটা হচ্ছে বিভক্তি। তো বিভক্তি হচ্ছে 7 প্রকার, বিভক্তি হচ্ছে 7 প্রকার। তো এই 7 প্রকার হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, শূন্য বা প্রথমা। যারা বিভক্তিটা না বুঝতেছে এটা একটু নোট করে নেই যে শূন্য অথবা প্রথমা, অর্থাৎ কোনো বিভক্তি না থাকলে বা থাকলে, অধ্বনি থাকলে ওটাকে বলে শূন্য বিভক্তি। এরপরে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, বিভক্তি 7 প্রকার। এটা না জানলে কারক নির্ণয় করতে পারবো কিন্তু বিভক্তি নির্ণয় করতে পারবো না। তো শূন্য, দ্বিতীয় হচ্ছে কে রে হিসেবে বিভক্তি থাকবে। তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী হচ্ছে কে রে। পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে। ষষ্ঠী হচ্ছে র বা এর। সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ তে। ওই বিভক্তিগুলো যখন মুখস্থ করব আশা করি বাকি এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয় করতে পারবো। তো রবীন্দ্রনাথ কর্তৃক, তো কার কর্তৃক, কে বা কারা দ্বারা, প্রশ্ন কে কাজটা করছে, গীতাঞ্জলি রচনা করছে রবীন্দ্রনাথ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কর্তৃকারকে তৃতীয়া। তৃতীয়া কোথায়, কর্তৃক কোথায় আছে, তৃতীয়া বিভক্তিতে, তাহলে বলতে পারি যে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি, কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি। গায়ে মানে না আপনি মোরল, কে মানে না, গায়ে মানে না, তাহলে এটা হবে কর্তৃকারকে সপ্তমী, অন্তস্থ হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আবার ঘোড়ায় গাড়ি টানি, কে টানে, ঘোড়ার দ্বারাতে গাড়িটা টানা হয়, তাহলে এটা কর্তৃকারকে সপ্তম বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, কে ধানটা খেয়েছে, নিশ্চয় বুলবুলি ধান খেয়েছে, তো বুলবুলিতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আমাকে একটি কলম দাও, কি দাও, প্রশ্ন করো ক্রিয়াকে দাও, কি দাও, কলম দাও, তাহলে এটা হবে কর্মে, যেহেতু বিভক্তি নাই এখানে তো কর্মে শূন্য, কর্মে শূন্য। আশা করি বিভক্তিগুলো বুঝতে পারছো। আইরিন আক্তার সাইমা, বিভক্তিগুলো আশা করি বুঝতে পারছো। এই বিভক্তিগুলো মুখস্থ করবা, আর আশা করি যে কারক যে টেকনিকে আমরা শিখলাম যে ক্রিয়াকে প্রশ্ন করার মধ্য দিয়ে এইভাবে বিভক্তি সহ আমরা কারক নির্ণয় করব, তাহলে তোমাদের পরীক্ষা, যে আগত পরীক্ষায় কারক এবং বিভক্তি থেকে প্রশ্ন নিশ্চয়ই আসবে। তো
ওইখানে যাতে সবাই ভালো করো এই কামনা করে আজকের লাইভ ক্লাস এইখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।